রাম রাম বন্ধুরা, কেমন আছো সবাই? অনুভবের পাতার নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেটা কোনো সাধারণ গল্প নয়। আজ কোনো সাজানো বা শেষ হয়ে যাওয়া গল্প শোনাবো না। আজকের গল্প 100% সত্য, এবং সবচেয়ে বড় কথা হলো এই গল্প এখনো শেষ হয়নি। ঠিক তোমাদের মতোই আমার এক ভাই তার জীবনের চলমান এক সত্য ঘটনা, তার প্রথম প্রেমের ডায়েরিটা শেয়ার করেছে আমাদের সাথে। জানো তো, কিছু গল্পের শেষটা হয়তো আমরা কেউ জানি না। হয়তো আগামী দিনে ওদের চার হাতে এক হবে, বিয়ের সানাই বাজবে, আর নয়তো নিয়তির খেলায় হয়তো কোনোদিন পথ আলাদা হয়ে যাবে। কিন্তু ওদের এই পথ চলার শুরুটা বড্ড সুন্দর আর রোমাঞ্চকর। আজ শোনাবো ক্লাস 10-এর লাস্ট বেঞ্চে থেকে শুরু হওয়া এমন এক অদ্ভুত প্রেমের কাহিনী। একটা লক করা ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে যা শুরু, এরপর গল্পের পড়তে পড়তে জড়িয়ে আছে গাদিয়ারা নদীর হাওয়া, শ্মশানের রাতে সেই হাহাকার, দোকানের হাড়ভাঙা খাটুনির ফাঁকে লুকিয়ে কথা বলা, আর বারবার দেখা হওয়ার প্ল্যান ভেঙে যাওয়ার এক চাপা কষ্ট। চলো আমরা পাতা উল্টাই। পলাশ আর কেয়ার সেই অসমাপ্ত সত্যিকারের ভালোবাসার ডায়েরির শুরু করছে আজকের গল্প। গাদিয়ারার মোহনায় তখন বিকেলে শান্ত বাতাস। রূপনারায়ণ আর হুগলি নদীর জল যেখানে মিশেছে, সেখানে ঢেউয়ের একটা নিজস্ব ছন্দ আছে। সেই ছন্দের মতন ক্লাস 10-এর ছাত্র পলাশের জীবনটাও বেশ আপন মনে চলছিল। স্কুলের লাস্ট বেঞ্চ, বন্ধুদের সাথে আড্ডা, আর একঘেয়ে রুটিন। একদিন ক্লাসের লাস্ট বেঞ্চে বসে থাকতে থাকতে হঠাৎ পলাশের মনে হলো জীবনটা বড্ড একঘেয়েমি চলে এসেছে। পাশে বসে থাকা প্রাণের বন্ধু অনির্বাণ, যে কিনা স্কুলের চেনা প্লে বয়, তাকে কনুইতে গুঁতো মেরে পলাশ বলে বসলো, ভাই একটা মেয়ে খুঁজে দেন, আরে প্রেম করব। অনির্বাণ খুব ক্যাজুয়ালি বলল, চাপ নিচ্ছিস কেন রে? আমার তো এখনকার গার্লফ্রেন্ড কেয়ার সাথে ব্রেকআপ করার প্ল্যান চলছে, তুই বরং ওকেই পটিয়ে নে না। প্রস্তাবটা অদ্ভুত হলেও পলাশের মনে নামটা গেঁথে গেল। তারিখটা ছিল 18ই আগস্ট 2022। স্কুল থেকে ফিরে পলাশ ইনস্টাগ্রামে কেয়াকে ফলো রিকোয়েস্ট পাঠালো। প্রোফাইল লক ছিল। অনেক অপেক্ষার পর অবশেষে এলো 20 আগস্ট। নোটিফিকেশান এলো, কেয়া ফলো ব্যাক করেছে। সেই শুরু। সারাদিন ওদের কথা চলতে থাকে। কিন্তু সেদিন রাত ঠিক 8:42, পলাশ বাড়িতে একা। হঠাৎ কেয়ার একটা মেসেজ এলো, মাধ্যমিকের রেজাল্ট বেরোলেই বাড়ির লোক আমার বিয়ে দিয়ে দেবে, ওরা ছেলে দেখছে। পলাশ মরিয়া হয়ে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কেয়ার নির্লিপ্ত গলা, আমি কিছুই করতে পারবো না। পলাশের চারপাশ যেন শূন্য হয়ে গেল। দাদার কেটিএম নিয়ে সে বেরিয়ে পড়ল। গাদিয়ারা শুনশান রাস্তা চিরে বাইক ছুটল বাড়ি থেকে 4-5 কিলোমিটার দূরে, নদীর ধারে একটা অন্ধকার শ্মশানে। সারা রাত চোখের জলে আর নেশাই ভাসল পলাশ। পরের দিন ভোরের আলো ফুটতেই 5:35 কেয়ার মেসেজ, কোথায় তুমি? পলাশ সত্যি লুকালো না, সব বলে দিল। পলাশের এই পাগলামি আর সততা দেখে কেয়া হতবাক। সে মেসেজ করলো, কি? কাল যা যা বলেছি সব মিথ্যা কথা, আমি দেখছিলাম তুমি সত্যি আমাকে ভালোবাসো কিনা। পলাশ কেঁদে উঠে বলল, তুমি এখন যেটা বলছো এটা সত্যি? কেয়া জানালো, হ্যাঁ রে পাগল, আমি তোকে চেক করছিলাম। পলাশ বারবার লিখে পাঠালো, আই লাভ ইউ। ভালোবাসা শুরুটা হলো ঠিক এইভাবেই। দেখতে দেখতে দুর্গাপুজো চলে এলো। ওদের প্ল্যান হলো অষ্টমীর দিন দেখা করবে। কিন্তু প্ল্যান করার 2 দিন পরেই হঠাৎ কেয়ার বাবা বাড়িতে কল করে জানান যে তিনি পুজোতে বাড়ি ফিরছেন। খবরটা শুনেই কেয়া মন খারাপ করে পলাশকে কল করে সবটা জানায়। বাবার কড়া শাসনে বাড়ি থেকে বেরোনো অসম্ভব, তাই অষ্টমীর দেখা করা প্ল্যানটা বাধ্য হয়ে ক্যান্সেল করতে হয়। পলাশ পরিস্থিতি বুঝতে পেরে নিজের কষ্ট চেপে রেখে বলে, ঠিক আছে, মন খারাপ করিস না, আমরা তাহলে কালী পুজোয় মিট করব। যেহেতু পুজোয় দেখা হচ্ছে না, তাই পলাশ ভাবলো এই কদিন বেকার মন খারাপ করে ঘরে বসে থেকে কি হবে, তার চেয়ে কাজে ঢুকে পড়ি, মনটা অন্যদিকে থাকবে। এই ভেবে সে দুর্গাপুজোয় কয়দিন রেস্টুরেন্টে কাজে যোগ দিল। কিন্তু পুজোর ওই দিনগুলোই রেস্টুরেন্টে উপচে পড়া ভিড়। খদ্দের সামলাতে সামলাতে পলাশ এতটাই ব্যস্ত হয়ে পড়ল যে কেয়ার সাথে ওর টানা 5 দিন কোনো কথাই হলো না। ফোন দেখার সময়টাও পেল না সে। অবশেষে দশমীর দিন কেয়া নিজেই কল করলো,
গলাটা একটু অভিমানী। জানালো পুজোতে ওর বাবা আসলে বাড়িতে আসেনি। পলাশ অবাক হয়ে বলল, সে কি, তুমি আমাকে আগে কেন বলনি? কে একটু রেগেই বলল, আমি অনেকবার কল করে বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি তো তোমার কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলে যে আমার কল তোলার সময়ও পাওনি। এরপর কে আর একটা খারাপ খবর দিল। বলল দুর্গাপুজোয় বাবা আসেনি ঠিকই, কিন্তু কালী পুজোয় ঠিক বাড়িতে আসবে। পলাশ একটু হতবাক হয়ে বলল, তার মানে কালী পুজোয় দেখা করার যে প্ল্যানটা ছিল সেটাও ক্যান্সেল? হ্যাঁ, কে আর ছোট্ট একটা উত্তর। ওরা দুজনে নতুন করে প্ল্যান করলো, যাই হয়ে যাক সরস্বতী পুজোয় ওরা দেখা করবেই। কালী পুজোয় পলাশ আবারও সেই রেস্টুরেন্টের কাজে ঢুকে পড়ল। হাড় ভাঙা খাটুনি। কালী পুজো মিটতে না মিটতেই কাজ থেকে ফ্রি হয়ে পলাশ কেয়াকে কল করলো। কল রিসিভ করে কিয়া অভিমানী গলায় বলল, ও বাবা, এতদিনে মনে পড়লো আমাকে? পলাশ একটু হেসেই উত্তর দিল, আরে বোঝো তো কাজের চাপ। তা কেমন আছো? আর শ্বশুর বাবা কি করছে? কেয়া বলল, আমি তো ভালো আছি, কিন্তু বাবা এবারও বাড়িতে আসেনি। এটা শুনে তো পলাশ পুরো অবাক। কেয়া জানালো, বাবা মাসখানেক পরে বাড়ি আসবে, আর এলে টানা 1-2 মাস থাকবে। পলাশ হিসেব কষতে কষতে বলল, তার মানে তো বাবার সামনে আমাদের ঠিকঠাক কথাও হবে না। কেয়া বলল, একদমই কথা হবে না, কারণ এটা আমার নিজের পার্সোনাল ফোন না, এটা মায়ের ফোন। বাবা থাকলে আর ফোন আমার হাতে দেবে না। এইভাবে টুকটাক কথার ব্যস্ততার মধ্যে দিয়ে ডিসেম্বর চলে এলো। 10 ডিসেম্বর ওদের লাস্ট কথা হলো, কারণ 11 তারিখে কেয়ার বাবা বাড়িতে এলো। তারপর টানা 20 দিন কোনো যোগাযোগ নেই। পলাশের দিনগুলো যেন কাটতেই চায় না। অবশেষে এলো নতুন বছর, 5 জানুয়ারি। হঠাৎ পলাশের ফোনে কেয়ার কল। খুশিতে লাফিয়ে উঠে হুড়মুড়িয়ে ফোনটা ধরল পলাশ। ফোনের ওই পার থেকে কেয়া বলল, কেমন আছো? পলাশ একরাশ উত্তেজনা নিয়ে উত্তর দিল, ভালো, তুমি কেমন আছো? বাবা তার মানে আজকে চলে গেছে? পলাশের মুখে এতগুলো প্রশ্ন শুনে কেয়া শান্ত গলায় বলল, আমি ভালো আছি, কিন্তু বাবা এখনো যায়নি, বাড়িতেই আছে। পলাশ একটু দমে গিয়ে বলল, তো কবে যাবে? কবে থেকে আগের মতো কথা বলবো আমরা? আর বাবা কোথায় এখন? কেয়া ফিসফিস করে বলল, বাবা এখন বাজারে, আর কবে যাবে ঠিক নাই। আর হ্যাঁ কুত্তা, সরস্বতী পুজোয় মনে হয় আমাদের আর দেখা হবে না রে। বুকের ভিতরটা স্যাঁত করে উঠল পলাশের। 10 মিনিট মতো কথা হতে না হতেই হঠাৎ কেয়া বলল, বাবা চলে এসেছে। বলেই খট করে কলটা কেটে দিল। পলাশের সারাদিন ভীষণ মন খারাপ নিয়ে কাটলো, কিন্তু পরের দিন কেয়া আবারও সুযোগ বুঝে কল করলো। তারপর থেকে এইভাবে লুকিয়ে লুকিয়ে রোজই প্রায় কথা হতে থাকলো ওদের, যতদিন না কেয়ার বাবা ফিরে যাচ্ছে। সরস্বতী পুজোর 1 সপ্তাহ আগে কেয়ার বাবা ফিরে গেল, কিন্তু কেয়া পলাশকে কিচ্ছু জানালো না। সে চেয়েছিল পলাশকে একটা সারপ্রাইজ দিতে। সেদিন রাতে হঠাৎ কেয়ার মেসেজ, এই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। পলাশ জানতে চাইলো কি? কেয়া জানালো, সরস্বতী পুজোয় আমরা দেখা করছি। পলাশ বলল, তার মানে বাবা চলে গেছে? কেয়া বলল, হ্যাঁ, বাবা চলে গেছে। পলাশ তো খুব খুশি। সকাল সন্ধ্যা সারাক্ষণ ওদের টানা 6 দিন খুব ভালো করে কথা হলো। কিন্তু প্রেম তো একটু অশান্তি না থাকলে জমে। ঠিক সরস্বতী পুজোর আগের রাতে কোনো একটা তুচ্ছ বিষয় নিয়ে ওদের মধ্যে সাংঘাতিক ঝামেলা বেঁধে গেল। পলাশ রাগের মাথায় বলে বসলো, তোর সাথে আমি দেখা করব না। কেয়াও পাল্লা দিয়ে বলল, হ্যাঁ, আমিও তোর সাথে দেখা করব না। রাগে গজগজ করতে করতে পলাশ ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সরস্বতী পুজো রোদ্দুর উঠতে না উঠতেই কেয়ার কল। পলাশ গম্ভীর গলায় বলল, কল কেন করেছিস? কেয়া ওপার থেকে গলা নরম করে বলল, সরি রে। কেয়ার প্রচুর কনভিন্স করার পর অবশেষে পলাশের রাগ ভাঙল। সে রাজি হয়ে গেল। অবশেষে ওরা দেখা করলো। গাদিয়ারার সেই ছেলে আর মেয়েটা স্কুলের এক কোণে প্রায় 1-2 ঘন্টা সময় কাটালো একসাথে। কত কথা, কত না বলা অনুভূতি, সব যেন ডানা মেলে উড়ে গেল। শেষে পলাশ নিজের হাতে কেয়াকে একটা অটোতে তুলে দিল। কেয়া বাড়ির দিকে চলে গেল।
আর পলাশ এক বুক পূর্ণতা নিয়ে নিজের বাড়ির পথ ধরল। পলাশ আর কেয়ার সম্পর্কটা বেশ সুন্দরভাবে এগোচ্ছিল। রোজগারের কথা বলা, ম্যাচে সব মিলিয়ে দুজনের দিনগুলো কাটছিল স্বপ্নের মতন। দেখতে দেখতে চলে আসে পরীক্ষার সময়। তারিখটা ছিল 23শে ফেব্রুয়ারি 2023। পরীক্ষার ঠিক আগে তারা দুজনে মিলে একটা দারুণ সিদ্ধান্ত নেয়। ঠিক হয় রাতে দুজনে ভিডিও কলে থাকবে আর একসাথে পড়াশোনা করবে। এতে পড়াও হবে, আবার একে অপরের দেখাও হবে। কিন্তু বাস্তবে হলো ঠিক তার উল্টো। পরীক্ষার আগের দিন রাতে ভিডিও কল তো অন হলো, কিন্তু বইয়ের পাতা আর উল্টানো হলো না। পড়াশোনার বদলে সারা রাত ধরে চলল তাদের গল্প। এ কথা সে কথা করতে করতে কখন যে ভোর হয়ে গেল তারা টেরও পেল না। পরের দিন পরীক্ষার হলে গিয়ে শুরু হলো আসল বিপদ। সারা রাত না ঘুমানোর ফলে কেয়ার চোখে তখন সারা রাজ্যের ঘুম। কোনো মতে খাতা খুলে বসে থাকলেও কলম আর এগোলো না। ঘুমের ঘোরে কেয়া ঠিকমতো পরীক্ষাই দিতে পারল না। ওদিকে পলাশেরও একই অবস্থা। পড়ার অভাবে এবং ঘুমের চোটে তারও পরীক্ষা খুব একটা ভালো হলো না। কিন্তু পরীক্ষা খারাপ হলেও দুজনের কারোর মনেই কোনো আক্ষেপ নেই। বাড়ি ফিরেই আবার তাদের কথা শুরু। পুরো পরীক্ষার মরশুমটা এভাবেই কাটতে লাগলো। রাতে ভিডিও কলে গল্প আর দিনে পরীক্ষার হলে গিয়ে ঝিমানো। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু ইতিহাস পরীক্ষার আগের রাতে ঘটল এক অঘটন। রোজগারের মতন পলাশ আর কেয়া গল্পে মগ্ন, কিন্তু পলাশ খেয়াল করেনি যে তার মা কখন যেন দরজার কাছে এসে দাঁড়িয়েছেন। মা সব কথা শুনে ফেললেন। ধরা পড়ে গিয়ে পলাশ আর কোনো উপায় না দেখে মাকে সব সত্যি কথা খুলে বলে। ওর মা প্রথমে অবাক হলেও পরে ফোনে কেয়ার ছবি দেখে ওর মার পছন্দ হয়ে যায়। এরপর পলাশ নিচে উদ্যোগ নিয়ে কেয়ার সাথে তার মায়ের কথা বলিয়ে দেয়। শুধু তাই নয়, পলাশের মা আর কেয়ার মায়ের মধ্যেও কথা হয়। সব মিলিয়ে দুই পরিবারই বিষয়টা জানতে পারে, তাদের সম্পর্কটা মেনেও নেয়। দিনগুলো বেশ আনন্দেই কাটছিল। এরপর চলে আসলো রঙের উৎসব, হোলি। কিন্তু এই হোলিতে তাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে প্রচণ্ড ঝগড়া বেঁধে যায়। রাগের মাথায় কেয়া পলাশকে অনেকবার কল করে, কিন্তু পলাশের তখন জেদ চেপেছে। সে বারবার কল কেটে দেয়। এর কিছুক্ষণ পর পলাশের মা কোনো কারণে কেয়াকে 5 থেকে 6 বার কল করেন, কিন্তু কেয়া সেই কল তোলেই না, বরং বারবার কেটে দেয়। আসলে সেই সময় কেয়ার ফোনটা তার কাছে ছিল না, ছিল তার দিদির কাছে। আর দিদি অচেনা নাম্বার দেখে কলগুলো কেটে দিচ্ছিল। এদিকে পলাশের মা প্রচণ্ড রেগে যান। তিনি পলাশকে ডেকে বলেন, তোর গার্লফ্রেন্ডকে এতবার কল করলাম আর সে আমার কল না ধরে কেটে দিল। মায়ের কাছে বকা খেয়ে পলাশের রাগ যেন সপ্তমে চড়ে যায়। সে তখন নিজেই কেয়াকে বারবার কল করতে থাকে, কিন্তু ওই একই ব্যাপার, বারবার কল কেটে যায়। পলাশ আর নিজেকে ধরে রাখতে পারে না। রাগে ফুঁসতে ফুঁসতে সে সোজা চলে যায় কেয়াদের বাড়ির কাছাকাছি। সেখানে দাঁড়িয়ে সে আবারও কল করতে থাকে। অবশেষে কেয়া ফোনটা ধরে। পলাশ রেগে মেগে জানতে চায়, তুমি বারবার কল কাটছিলে কেন? মায়ের কলটাও কেটেছ। তখন কেয়া শান্ত গলায় সত্যটা জানায়, ফোনটা আমার কাছে ছিল না গো, দিদির কাছে ছিল। আর দিদি তো কারো কল তোলে না, তাই কেটে দিয়েছে। সেখানে তাদের দেখাও হয়, কথাও হয়। দুজনের ভুল বোঝাবুঝি কিছুটা হলেও মেটে। সব মিটিয়ে পলাশ যখন বাড়ি ফেরে, তখন সে দেখে অন্য এক দৃশ্য। তার মা প্রচণ্ড রেগে আছেন। মায়ের মনে ততক্ষণে কেয়ার সম্পর্কে খুব খারাপ ধারণা তৈরি হয়ে গেছে। তিনি পলাশকে কড়া গলায় জানিয়ে দেন, তুই ওই মেয়ের সাথে আর কোনো সম্পর্ক রাখবি না। কিন্তু ভালোবাসে তো আর যুক্তির ধার ধারে না। পলাশ কিছুতেই কেয়াকে ভুলতে পারে না। সে লুকিয়ে লুকিয়ে ঠিকই কথা চালিয়ে যায়। ছেলের এই অবস্থা দেখে মায়ের মন কিছুটা নরম হয়। তিনি ভাবেন হয়তো মেয়েটি আসলে ভালো, সামনাসামনি কথা বললে হয়তো অন্যরকম লাগবে। তিনি পলাশকে বলেন, ঠিক আছে, তুই একদিন ওকে আমাদের বাড়িতে নিয়ে আয়। পলাশ আনন্দে কেয়াকে তাদের বাড়িতে নিয়ে আসে এবং বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত কেয়ার কিছু আচার আচরণ বা কথাবার্তা পলাশের বাড়ির কারোরই পছন্দ হয় না। মেয়েটাকে তাদের একেবারেই মানানসই মনে হয় না। বাড়ি থেকে পলাশকে চরম হুঁশিয়ারি দেওয়া হয় যেন কেয়ার সাথে সে আর কোনো সম্পর্ক না রাখে। কিন্তু পলাশ তো নাছোড়বান্দা, সে বাড়ির অমতেই কেয়ার সাথে কথা বলতে থাকে। পরিস্থিতি আরও খারাপ হয় যখন পলাশের বাড়ির লোক রেগে গিয়ে কেয়ার বাড়িতে ফোন করে।
তারা কেয়াকে এবং তার পরিবারকে খুব খারাপ খারাপ কথা শোনায়। এতে দুই পরিবারের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে। দুই পরিবারই উঠে পড়ে লাগে দুজনকে আলাদা করার জন্য। কিন্তু পলাশ আর কেয়াও হার মানার পাত্র নয়। তারা দুজনে মিলে একটা মাস্টার প্ল্যান তৈরি করে। তারা ঠিক করে বাড়িতে তারা এমন একটা ভাব দেখাবে যে যেন তাদের মধ্যে সত্যি আর কোনো সম্পর্ক নেই, তারা আলাদা হয়ে গেছে। বাড়ির লোকেদের তারা বুঝিয়ে দেয় যে তাদের ব্রেকআপ হয়ে গেছে। বাড়ির লোকও স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু সবার চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে তাদের কথা বলা চলতে থাকে। শুরু হয় এক নতুন অধ্যায়, তাদের গোপন প্রেম। বন্ধুরা, পলাশ আর কেয়ার এই সত্যি ভালোবাসার গল্পের আজকের পর্ব তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পের শুরুতে যেমন বলেছিলাম, ওদের জীবনের ডায়েরিটা কিন্তু এখনও লেখা হচ্ছে। ওরা এখনও একসাথেই পথ চলছে। আগামী দিনে ওদের জীবনে কি লেখা আছে, একসাথে ঘর বাঁধার গল্প নাকি অন্য কোনো মোড়, সেই নতুন আপডেট পেলেই আমরা ঠিক এভাবেই আবার কোনো এক নতুন এপিসোডে তোমাদের শোনাবো। ততদিন পর্যন্ত ওদের এই সুন্দর ভালোবাসার জন্য শুভকামনা রেখো। আর হ্যাঁ, তোমাদের জীবনেও যদি এমন কোনো সত্যি ঘটনা থাকে, কোনো চলমান প্রেমের গল্প বা বন্ধুত্বের কাহিনী থাকে, তাহলে নির্দ্বিধায় আমাদেরকে লিখে পাঠাতে পারো। তোমাদের পাঠানো জীবনের সেই না বলা গল্পগুলো আমি সানন্দেই অ্যাকসেপ্ট করব। ঠিক এভাবেই অনুভবের পাতার মাধ্যমে সবার সামনে তুলে ধরব। সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।